গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 5। দেখো তোমাদের ক্লাস কিছুটা এগিয়ে গেছে। 5 এবং 6 নম্বর ক্লাসে একটু সাউন্ড সমস্যা ছিল, যার ফলে ক্লাস দুটো তোমরা পাওনি। তো আবারও এই ক্লাসগুলি কিন্তু প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ 5-6 হবে, দেন আবার 10 থেকে শুরু হবে। ঠিক আছে, একটু তোমার সিকোয়েন্সটা আপ ডাউন হয়ে গেছে। যাই হোক, অসুবিধার কিছু নেই। তো আমরা ক্লাস করব মিক্সড জিকে প্র্যাকটিস। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন একটু দেখে রাখো। সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে রয়েছে, প্রত্যেকে একটু নোট করে নিতে পারো। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে দ্য ওয়ে অফ সলিউশন, এখানে পাবে, প্রত্যেকে জয়েন করতে পারো। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এটি আমাদের নিজস্ব অ্যাপ। এখানে কিন্তু ক্লাস হয়, যেরকম ইউটিউব ক্লাস দেখছো ওখানেও ঠিক একই রকম মোডেই কিন্তু ক্লাস হয়। ওকে, তো আমাদের কিছু নতুন ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে রিসেন্ট, এই ব্যাচগুলো চলছে। পাশাপাশি নতুন যে ব্যাচ এসছে এসএসসি ফাউন্ডেশন 2025-26, এখানে এসএসসি জিডি এবং এসএসসি এমটিএস এই দুটো পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ একদম শুরু থেকে প্রস্তুতি, বেসিক টু অ্যাডভান্স, প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস তুমি পাচ্ছ, অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে। প্রত্যেকটা বিষয় জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং। ওকে, তো এটা রয়েছে সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ যারা নতুন স্টুডেন্ট রয়েছে, কোনো ফাউন্ডেশনে হয়তো ছিলে না বা আগে নিয়েছো পুরনো ফাউন্ডেশন, এটা নিতে পারো যদি তোমার টার্গেট থাকে এসএসসি জিডি এমটিএস। দেখো, এই প্রস্তুতি নিলে একসঙ্গে দুটোই তুমি দিতে পারছো, একই প্রস্তুতিতে সেম সিলেবাসে দুটো পরীক্ষা আছে। এই প্রস্তুতিতে আমরা যদিও ওটা লেখা নেই এসএসসি সিএইচএসএল, সেটাও কিন্তু কভার হয়ে যায়। আচ্ছা, রেলের ফাউন্ডেশন ব্যাচ এসছে গ্রুপ ডির জন্য, এবং এনটিপিসির জন্য তো অলরেডি ছিল, আবার নতুন করে গ্রুপ ডির নোটিফিকেশন এসছে, তোমরা জানো। প্রচুর ভ্যাকান্সি রয়েছে, তো সুযোগ কিন্তু প্রচুর আসছে। 2025-এ প্রচুর এক্সাম হবে। তো তোমাদের প্রত্যেককে বলবো, খুব ভালো করে পড়াশোনা করো। যে পরীক্ষা তুমি দিতে চাইছো সেই পরীক্ষায় যে সিলেবাস আছে, সেই সিলেবাস মানে কি বলবো, একদম শুরু থেকে পুরোটাই সম্পূর্ণ দুর্দান্ত করে শেষ করতে হবে। অর্থাৎ তোমার সেটা মনেও রাখতে হবে, পরীক্ষায় লিখেও আসতে হবে, চাকরিও পেতে হবে। এই টার্গেট নিয়ে প্রথম থেকেই পড়তে থাকো। গ্রুপ ডি এনটিপিসি একটা প্রস্তুতিতেই ক্লিয়ার হবে, কারণ এখানে যে পার্ট 1 পরীক্ষাটা আসে গ্রুপ ডিতে, এনটিপিসিতে 2টো রাউন্ড পরীক্ষা হবে। যাই হোক, তো প্রথম রাউন্ডের জন্য আর কি, অর্থাৎ প্রথম পার্টের জন্য সিলেবাস সেম টু সেম আছে, পরেরটাও একই আছে, যদিও একটু অ্যাডভান্স লেভেল পড়তে হয় এনটিপিসির জন্য। গ্রুপ ডি তো একটা এক্সাম, তারপর পিএমটি পিইটি কিছুটা আছে ওখানে। যাই হোক, আমাদের ডাব্লিউবিপির জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো। তো আমরা আজকের আলোচনা শুরু করছি, একটু সময় নিলাম প্রথমে। যাই হোক, তো আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায়? বলো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায়? আয়নোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। তারপর কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর কি রয়েছে বলতে থাকো। আচ্ছা, এখানে যে প্রশ্নটা করা হচ্ছে, মেঘ দেখা যায় সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ারে। এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু ঝড় বৃষ্টি মেঘ এখানেই হয়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর 0 থেকে প্রায় 50 কিলোমিটার কাছাকাছি আছে, অনেক জায়গায় বইতে একটু কম বেশি রয়েছে। যাই হোক, তো এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয়? কারণ এখানে ঝড় বৃষ্টি যত কিছু হয় এই স্তরের ভিতরেই হয়। ঠিক অনুরূপে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটাকে বলা হয় শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজোন স্তর, যেখানে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু বিমান চলাচল করে।
ওকে, তো আরো স্তর রয়েছে বায়ুমণ্ডল, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার উল্লেখযোগ্য। আচ্ছা বলো, রোপার লেক এটি একটি রামসার সাইট, বলতে হবে এটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে এটি অবস্থিত? হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট নাকি পাঞ্জাব? কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তর কি হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করো। রোপার লেক এটি কোথায় অবস্থিত বললেও যা উত্তর হবে, এটি একটি রামসার সাইট যেটি আছে পাঞ্জাবে, পাঞ্জাবে আছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলার নাম কি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া নাকি উত্তর দিনাজপুর? সঠিক উত্তর কি হবে এখানে? পশ্চিমবঙ্গের সব থেকে আয়তনে বড় জেলা হচ্ছে কি? দক্ষিণ 24 পরগনা। এবং এটা হচ্ছে উত্তর 24 পরগনা কি জনসংখ্যা সব থেকে বেশি কোন জেলাতে? উত্তর হবে উত্তর 24 পরগনা জেলায় জনসংখ্যা সব থেকে বেশি। পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা আছে আমরা জানি। বর্তমানে 23টি জেলার মধ্যে সব থেকে আয়তনে বড় দক্ষিণ 24 পরগনা। আর যদি বলা হয় আয়তনে ক্ষুদ্রতম জেলা কি হবে, এটা প্রত্যেকে পারবে আশা করি। আয়তন সব থেকে কম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী তথা কলকাতা, সব থেকে ক্ষুদ্রতম জেলা, কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি আবার কলকাতাতেই জনঘনত্ব। দারুল সাফা এটি কে প্রতিষ্ঠা করেন? দারুল সাফা বলা হচ্ছে একটি দাতব্য চিকিৎসালয়। এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, সম্রাট আকবর, ফিরোজ শাহ তুগলক নাকি শাহজাহান? কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সার কি হবে বলো প্রত্যেকে। দারুল সাফা প্রতিষ্ঠা করেছেন ফিরোজ শাহ তুগলক। অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। দারুল সাফার পাশাপাশি তিনি আরো বেশ কিছু বিষয় সংস্কার করেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছেন, কর্মনিয়োগ দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। ফিরোজ শাহ তুগলক বলা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত 24 রকম ট্যাক্সকে কমিয়ে 4 রকম ট্যাক্সে নিয়ে আসেন। ফিরোজ শাহ তুগলক কে বলা হয় গোটা সুলতানি যুগের আকবর। সুলতানি যুগ, মুঘল সম্রাট আকবরের সঙ্গে তাকে কম্পেয়ার করা হয়, সুলতানি যুগের আকবর বলা হয় তাকে। আচ্ছা, ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীর নাম কি? ফিরোজ শাহ তুগলক তিনি নিজেই তার আত্মজীবনী লিখেছেন, তার নাম কি? ফুতুয়া ই ফিরোজ শাহী। ফিরোজ শাহ তুগলক রচিত আত্মজীবনী কি আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে, কোশ্চেনটি মনে রাখবে। ফুতুয়া ই ফিরোজ শাহী, আরেকটি রয়েছে তারিক ই ফিরোজ শাহী, সেটাও ফিরোজ শাহ তুগলক পর্যন্ত কাহিনী রয়েছে, কিন্তু এটা তার নিজের রচিত আত্মজীবনী ফুতুয়া ই ফিরোজ শাহী। খেয়াল রাখবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ডোগরি এই ভাষা নিম্নের কোথায় দেখা যায়? তো সংবিধানে স্বীকৃত 22টি ভাষার মধ্যে ডোগরি কিন্তু একটি আছে। এই ডোগরি ভাষা কোথায় দেখা যায়? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড নাকি ছত্তিশগড়? বলো, ডোগরি ভাষা নিম্নের কোথায় দেখা যায়? উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি হবে জম্মু কাশ্মীর। রাইট অ্যান্সার জম্মু কাশ্মীর আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, জাতীয় মহিলা কমিশন এটি কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল ওমেন কমিশন এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1930, 1992, 1894 নাকি 1996? জাতীয় মহিলা জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে। 1992 সালে। ওকে, ভারতের সিলিকন ভ্যালি এটা ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় মহিলা কমিশন। মহিলাদের বিষয়ে কথা বলা হয় এখানে।
মহিলাদের সুবিধা অসুবিধা এই কমিশন দ্বারা দেখা হয় আর কি। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নের কোন শহরকে? একদম ইজি কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে। অলরেডি এরকম প্রশ্ন প্রচুর আসে। বিভিন্ন শহরের উপনাম, চেন্নাই যেমন ভারতের ডেট্রয়েট বলা হয়, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি, পাশাপাশি তোমার আরো অনেক নামে বলা হয়। সায়েন্স সিটি, বিজ্ঞান নগরী, স্পেস সিটি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। মুম্বাইকে তো অনেক কিছু বলা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের প্রবেশদ্বার, ভারতের মূলধনের রাজধানী, পাশাপাশি ভারতের হলিউড অনেক নামে বলা হয়। আমাদের কলকাতা, সেটাকে অনেক নামে বলা হয় সিটি অফ জয়, সিটি অফ বিল্ডিং, সিটি অফ ক্যাসেল, অনেক নামে কলকাতাকে ডাকা হয়। নিচের কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে? এখানে বলতে হবে কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে। আয়রন মানে লোহা, প্যালাডিয়াম, প্লাটিনাম নাকি সবকটি? কোশ্চেন নাম্বার 8, রাইট অ্যান্সার কি হবে? হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে যে ধাতু সেটি হচ্ছে সবকটি, হয়ে যাবে এখানে সঠিক। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত সর্বস্ব গ্রন্থটির লেখক কে? পণ্ডিত সর্বস্ব এই গ্রন্থটির লেখক কে? হলায়ুধ, উমাপতি ধর, জিমুদ্বাহন নাকি অপশন ডি শ্রীধর দাস? কোশ্চেন নাম্বার 9, রাইট অ্যান্সার কি আছে বলো? তো প্রত্যেককে বলবো নিজস্ব একটা টার্গেট রাখো যে আমি এই পরীক্ষায় দেবো। তুমি কিন্তু সব পরীক্ষা দিতে গিয়ে সব ঘেটে ফেললে এরকম করলে হবে না। রাজ্যের পরীক্ষা যেমন পিএসসি আছে, ডাব্লিউবিপিকেপি রয়েছে, আগের নিজের রুটটা চুজ করো, হয়তো গন্ডগোল হয়ে যাবে। অনেক পরীক্ষা থেকে মানে মাথা কাজ করবে না আর। যাই হোক, এটা কিন্তু প্রথমে বলে দিলাম তোমাদের। অর্থাৎ যদি রেলের পরীক্ষা দিতে চাও রেলটা নিয়েই থাকো, ঠিক আছে? অন্যদিকে আর বেশি সময় দেওয়া দরকার নেই। হ্যাঁ, তুমি পরীক্ষা সবকটা দাও, এমন নয় রেলের প্রস্তুতি নিতে নিতে অন্য পরীক্ষা হয়ে যেতে পারে রাজ্যের, এটা বড় কথা নয়, কিন্তু টার্গেট একদিকে রাখো, হয়তো গন্ডগোল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর হবে অপশন এ হলায়ুধ, পণ্ডিত সর্বস্ব গ্রন্থটির লেখক। কারণ অনেক পরীক্ষা আছে, এই বিষয়টা বলা দরকার আমাদেরও। এসএসসি, জিডি, এমটিএস, এসএসসির পরীক্ষা প্রস্তুতি নিলে এগুলো হয়ে যাচ্ছে, সিএইচএসএল। ওকে, রেলের পরীক্ষা নিলে আবার ইংলিশ নেই, রেলের গ্রুপ ডি, এনটিপিসি এগুলো হবে। আমার রেলের পরীক্ষা পড়লে তোমার আবার অন্যদিকে রাজ্যের পরীক্ষা হবে না এরকম না, হবে। ডাব্লিউবিকেপি তো এমনি হয়ে যাবে, পিএসসির পরীক্ষা পড়লে তোমার ডাব্লিউবিকেপি অটোমেটিক হয়ে যায়। এবার দেখতে হবে তোমার কোন দিকে স্বাচ্ছন্দ্য আছে, তোমার কোন দিকটা মনে হচ্ছে হতে পারে, নিজের মনের থেকে একটা সিগন্যাল কিন্তু পাওয়া যায়, দেখবে। ওকে, প্রত্যেকেরই ব্যাপারটা কাজ করে যে হ্যাঁ আমার মনে হচ্ছে এই দিকে গেলে ভালো হয়, তো সেটা তোমার ফলো করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচকটির নাম কি? লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে শর্করা ভঙ্গক উৎসেচকের নাম কি? তো উত্তর কি হবে এখানে? উত্তর হবে মল্টেজ। এই মল্টেজ কিন্তু লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এমন না শুধু টায়ালে নিঃসৃত হয়, এবং এটি শর্করা ভঙ্গক একটা উৎসেচক। দেখো, শর্করা ভঙ্গক কয়েকটা উৎসেচক রয়েছে। কিছু উৎসেচক আছে প্রোটিন ভঙ্গক, অর্থাৎ প্রোটিনকে ভেঙে ফেলে মাছ মাংস খেলে, সেটা পরিপাকে সাহায্য করে। অর্থাৎ এই উৎসেচকের কাজ কি? উৎসেচক ইংরেজিতে বলা হয় এনজাইম। এনজাইম বা উৎসেচকের কাজ হচ্ছে যে তুমি খাবারগুলো খাচ্ছ সেগুলোকে পরিপাক করা, হজমে সাহায্য করা, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি বলি যে বলো কয়েকটি কার্বোহাইড্রেট
ভঙ্গক উৎসেচক, ভঙ্গক উৎসেচকের নাম কি? এখন 1 নম্বর তুমি বলতে পারো টায়ালিন হবে। হ্যাঁ, অবশ্যই হবে টায়ালিন। এটা সিদ্ধ শ্বেতসার, যেটাকে তোমার ভঙ্গক সিদ্ধ শ্বেতসারকে ভেঙে মল্টোজ তৈরি করে। টায়ালিন এটি একটি কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। কি আছে আর? আচ্ছা, যেটা একটু আগে লিখলে মল্টেজ, এটা কিন্তু কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। অ্যামাইলোলিজ, ঠিক আছে, অ্যামাইলোলিজ এটা কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। আর কি আছে বলো? অ্যামাইলেজ, সুক্রোজ, অ্যামাইলোলেজ না অ্যামাইলেজ, বানানটা একটু ভুল হয়ে গেছে। ইত্যাদি, ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। ল্যাকটোজ এই নামটাও মনে রাখতে পারো, এটাও কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। তাহলে এখানে আমরা 5টা লিখলাম কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। এবার প্রোটিনকে ভেঙে ফেলে এরকম উৎসেচকের নাম কি? কয়েকটা লিখে দিলাম, তোমাদের পরীক্ষা যদি আসে কাজে লাগবে। প্রোটিন ভঙ্গক উৎসেচক রেনিন, ইরিপসিন, ট্রিপসিন, এগুলো হচ্ছে প্রোটিনকে ভেঙে ফেলে, ঠিক আছে। পেপসিন আছে, পেপসিন এটাও প্রোটিন ভঙ্গক উৎসেচক। ফ্যাট ভঙ্গক যদি আমরা দেখি, ফ্যাট ভঙ্গক উৎসেচক লাইপেজ উল্লেখযোগ্য। ওকে, তো এইগুলো তোমরা একটু লিখে নিতে পারো, বা তোমার বায়োলজি বই বার করলে 9, 10 এগুলো লেখা রয়েছে, এবং কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটাও পেয়ে যাবে, প্রয়োজনে আমিও করিয়ে দেবো আবার। আচ্ছা, মন্দাকিনী এবং অলকানন্দা এই নদী দুটো কোথায় মিলিত হয় বলো? রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। তো পঞ্চপ্রয়াগ তোমাদের মনে রাখতে হবে। পঞ্চপ্রয়াগ সবগুলো কোথায়? উত্তরাখণ্ডেই আছে। তো প্রয়াগ মানে এখানে মিলনস্থল হচ্ছে দুটো নদীর। রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। সঠিক উত্তর কি হবে এখানে? রুদ্রপ্রয়াগ। এলাহাবাদ, যেটাকে আমরা বর্তমান নাম জানি প্রয়াগরাজ, এখানে কোন দুটি নদী মিলিত হয়েছে বলতো? এখানে মিলিত হয় গঙ্গা এবং যমুনা। দেবপ্রয়াগে কোন নদী মিলিত হয়েছে? ভাগীরথী এবং অলকানন্দা। এগুলো মনে রাখতে হবে। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহটাই আমরা কি জানি? গঙ্গা। কর্ণপ্রয়াগে অলকানন্দার সঙ্গে পিণ্ডারি নদী মিলিত হয়েছে। অলকানন্দা, পিণ্ডারি, কর্ণপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে নন্দাকিনী আছে, এখানে দেখলে মন্দাকিনী, আর নন্দাকিনী হচ্ছে নন্দপ্রয়াগে মিলিত হয়। আর অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা, প্রত্যেকটা প্রয়াগে অলকানন্দা আছে কমন, ঠিক আছে। অলকানন্দা, ধৌলি গঙ্গা বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এশীয় গন্ডার ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? বা এখানে প্রশ্নটা অন্যভাবেও করা যেত, যে গন্ডার সব থেকে বেশি পাওয়া যায় ভারতের কোন জাতীয় উদ্যানে? গন্ডারের সংখ্যা সব থেকে বেশি। উত্তর কি হবে? মানস অভয়ারণ্য, জিম করবেট, কাজিরাঙ্গা নাকি কানহা? উত্তর হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, যেটা কোথায়? আসামে বা অসম রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা অসমে, মানস অসমে, জিম করবেট এটা কোথায়? উত্তরাখণ্ড। এখানে কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে, ভারতের ফার্স্ট টাইগার রিজার্ভ জিম করবেট 1973, 1973-এ। কানহা, এবং এটা প্রথম জাতীয় উদ্যান, ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে। কানহা জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশে। মানস অভয়ারণ্য, মানস ন্যাশনাল পার্ক আসামে। ওকে,
আমাদের ওয়েস্ট বেঙ্গলে জলদাপাড়া এই নামটা মনে রাখবে, গন্ডার সংখ্যায় দ্বিতীয়। ভারতের সব থেকে বেশি গন্ডার আছে কোথায়? কাজিরাঙ্গা, তারপর দ্বিতীয় পজিশনে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখানে গন্ডারে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড গন্ডারে। আচ্ছা, কোন বন্দরটি সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা থেকে মুক্ত? সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা থেকে মুক্ত চেন্নাই, কান্ডালা, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। অর্থাৎ ঝড় ঝঞ্ঝা থেকে মুক্ত বলতে এমন একটা পজিশনে রয়েছে সেখানে অতটা ঝড় আসে না, ঠিক আছে, এবং তার ফলে ক্ষয়ক্ষতি হয় না। ঝড় ঝঞ্ঝা থেকে মুক্ত বন্দর এখানে কোনটি? যেটি ভারতের সব থেকে গভীরতম বন্দর। এবার বলো, ভারতের সব থেকে গভীরতম বন্দর কি? বিশাখাপত্তনম, যেটি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে। এটি কোন রাজ্যে? অনেক সময় প্রশ্ন আসে যে বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে। পারাদ্বীপটা কোথায় আছে? এই যে বন্দরগুলো কোথায় আছে এগুলো কিন্তু একটা উল্লেখযোগ্য প্রশ্ন হয়। উড়িষ্যাতে আছে। কান্ডালা কোথায়? গুজরাটে। চেন্নাই তো বুঝতে পারছো এটা কোথায়? তামিলনাড়ুতে আছে। তাহলে বিশাখাপত্তনম এই বন্দরটির আরো নাম আমরা জানি যে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত, এবং এটি ভারতের গভীরতম বন্দর। গভীরতম মানে কি? যেখানে জাহাজ নোঙর করার জায়গাটা আছে সেটা তুলনামূলক অন্যান্য বন্দর থেকে গভীর। এটা ভারতের বলা হয় গভীরতম বন্দর বা ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, গভীরতম বন্দর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রণালী দ্বারা কার নিকোবর এবং লিটল আন্দামান দ্বীপকে পৃথক করেছে? 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 7 ডিগ্রি, কোন চ্যানেল দ্বারা এই দুটো দ্বীপ বিচ্ছিন্ন হয়েছে? সঠিক উত্তর কি বলবে? উত্তর হবে 10 ডিগ্রি। আন্দামান নিকোবর যদি বলে উত্তর কি হবে? 10 ডিগ্রি। 8 ডিগ্রি মালদ্বীপ মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, 9 ডিগ্রি চ্যানেল, এগুলো তোমরা জানো। পরবর্তী প্রশ্ন, মাইথন একটি গ্যাস বিদ্যুৎ প্রকল্প, বলতে হবে এটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার। দ্রুত অ্যান্সার করো। কোশ্চেন নম্বর 15, মাইথন একটি গ্যাস বিদ্যুৎ প্রকল্প যেটি আছে ঝাড়খণ্ড রাজ্যে। অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে তোমাদের। পরবর্তী কোশ্চেন, শিলাই এবং দ্বারকেশ্বর এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? মিলিত প্রবাহ, এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে। কেলেঘায় কংসবতী মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। কেলেঘায় কংসবতী হলদি। শিলাই দ্বারকেশ্বর এটা হচ্ছে রূপনারায়ণ, রূপনারায়ণ নদী শিলা এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ। কোশ্চেন নম্বর 16, অপশন বি রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন, ইকোমার্ক কিসের সঙ্গে রিলেটেড? রপ্তানি দ্রব্য, আচ্ছা আমদানি দ্রব্যের সঙ্গে, উত্তম গুণ সম্পন্ন দ্রব্য, নাকি পরিবেশের পক্ষে নিরাপদ? ইকোমার্ক, ইকোমার্ক ব্যাপারটা হচ্ছে পরিবেশ বান্ধব বা পরিবেশের পক্ষে নিরাপদ বস্তুগুলো, যেটাকে একটা ইকোলজিক্যাল সার্টিফিকেট, বাস্তুতান্ত্রিক সার্টিফিকেট দেওয়া হয়, বা পরিবেশ বান্ধব সার্টিফিকেট। ইকোমার্ক এক ধরনের সার্টিফিকেট বলতে পারো যেটা পরিবেশের পক্ষে নিরাপদ। কোশ্চেন নম্বর 18, 21শে ফেব্রুয়ারি এটি কোন দিবস পালিত হয়? 21শে ফেব্রুয়ারি বলো। তো জানুয়ারি মাসে বেশ কয়েকটা দিবস উল্লেখযোগ্য, যেমন 4 জানুয়ারি ব্রেইল ডে, 9 জানুয়ারি এনআরআই, 12 জানুয়ারি ভারতের যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিন, ঠিক আছে, 15 জানুয়ারি আর্মি ডে। আচ্ছা, জানুয়ারি মাসে উল্লেখযোগ্য 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যেটা পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে, 30শে জানুয়ারি রয়েছে কি দিবস? শহীদ দিবস জাতীয়। জানুয়ারি এটা ইম্পর্টেন্ট। 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, জনসংখ্যা দিবস 11ই জুলাই। তোমরা বলবে যে হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? এটাও কিন্তু জানুয়ারি মাসে। ভৌগোলিক দিক থেকে আমরা যদি দেখি এটাকে বলা হয় অনুসুর অবস্থান।
কোশ্চেনগুলো করানো আছে, যদিও আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। অনুসুর কবে, অপসুর কবে। অনু মানে ক্ষুদ্র, আমরা বলি ক্ষুদ্র মানে প্রথম দিকে এসো, জানুয়ারি, জানুয়ারির মধ্যে আবার 3রা জানুয়ারি। আর 4ঠা জুলাই যে দিনটাকে বলা হয় অপসুর অবস্থান। অপসুর অর্থাৎ কি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় ওই দিনে। ভারতে আলু সংক্রান্ত গবেষণাগার এটি কোথায় অবস্থিত আছে? দেরাদুন, মহীশূর, সিমলা নাকি চেন্নাই? কোশ্চেন নাম্বার 20। ভারতে আলু গবেষণাগার এটি কোথায় অবস্থিত? উত্তর হবে সিমলাতে। হিমাচল প্রদেশের সিমলাতে রয়েছে আলু গবেষণাগার। আচ্ছা, আমাদের বর্তমানে যে ব্যাচগুলো পাচ্ছ, এর পাশাপাশি আরো নতুন ব্যাচ কয়েকটা পাচ্ছ। প্রথমে কিন্তু বলেছি, একটু দেখে নিও। বলো, যাদব বংশ এই রাজবংশের রাজধানী কোনটি? কোশ্চেন হচ্ছে যাদব বংশ, এটা তো আগে শুনিনি। এটা কোথায় ছিল ভারতের, বা কোন দিকে ছিল? উত্তর ভারতে, দক্ষিণ, পশ্চিম, মধ্য, কোনটি হবে? যাদব বংশ মোটামুটি মধ্য ভারতে ছিল। মধ্য ভারত, মহারাষ্ট্র, তোমার কর্ণাটকের কাছাকাছি ওই জায়গায়, দক্ষিণ পশ্চিম দিকে বলা যেতে পারে, আবার মধ্য ভারত, দক্ষিণ পশ্চিম মধ্য, এই কিছুটা রিজিয়ানে ছিল যাদব বংশ। এই যাদব রাজবংশ যার রাজধানী ছিল বলা হচ্ছে দেবগিরি, যেটাকে দৌলতাবাদও বলা হয়। তো এখানে ভিলাম্মা নামটা মনে রাখো, ভিলাম্মা হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা ধরা হয়। দেবগিরি অ্যাজ দ্য ক্যাপিটাল অ্যারাউন্ড 1887 to 91। তাহলে এই বংশটা কোন সময়কালের যদি আমরা দেখি, 1187-91, মানে দ্বাদশ শতকে ছিল। ভিলাম্মা হচ্ছে প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে সিংহানা। সিংহানা তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। তার সময় এই বংশটি হাইয়েস্ট পিকে ছিল, মানে সর্বোচ্চ পজিশনে ছিল। তুলনামূলক সময়কালটা 1210 থেকে 47। আচ্ছা, তোমার রামাচন্দ্র, তিনি হচ্ছেন এই বংশের শেষ রাজা ধরা হয়, রামাচন্দ্র। তার সময়কাল এই সময়ে ছিল। আচ্ছা, দিল্লি সুলতানি যুগের খলজি বংশের সময় এই বংশটা ছিল সমসাময়িক, এবং এই সময় দেখা যাচ্ছে আলাউদ্দিন খলজির সময়ে এই যাদব বংশ সুলতানি যুগের বা খলজি বংশের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এখানে লেখা আছে, একটু দেখে নিও। তাহলে যাদব রাজবংশ, যেটি বলা যেতে পারে দক্ষিণ মধ্য ভারতের দিকে ছিল। টাইপ মেটাল, এখানে কি কি থাকে? টাইপ মেটাল আবার কি? এটি একটি সংকর ধাতু। যেমন পিতল একটা সংকর ধাতু, ব্রোঞ্জ সংকর ধাতু। আমরা জানি যে গান মেটাল রয়েছে, বেল মেটাল আছে, তেমন একটি টাইপ মেটাল। এই টাইপ মেটালে কি কি উপাদান থাকে? আচ্ছা, লেড, টিন, ক্রোমিয়াম, লেড, তামা, অ্যান্টিমনি, লেড, টিন, ম্যাগনেসিয়াম, লেড, টিন, অ্যান্টিমনি। লেড মানে সীসা, এটা দেখতে পাচ্ছ প্রায় কমন আছে। টিনও 3 জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে সঠিক উত্তর অপশন ডি হবে। লেড অর্থাৎ পিবি, টিন অর্থাৎ এসএন, অ্যান্টিমনি এসবি। এই তিনটির মিশ্রণে তৈরি হচ্ছে ধাতু সংকর, যার নাম টাইপ মেটাল। কোশ্চেন নাম্বার 22 হলো, কোন খেলাটি সিনথেটিক হার্ড কোর্টে অনুষ্ঠিত হয়? সিনথেটিক হার্ড কোর্ট কি, কোন খেলায় হয়? নামগুলো দেখো, ফরাসি ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন। এগুলো দেখে মনে হচ্ছে টেনিস কি, টেনিস খেলার কথাই বলা হচ্ছে। ঠিকই ধরেছো তোমরা, টেনিস গ্রাউন্ড। ক্রিকেটে যেমন 22 গজ ক্রিজ যেগুলো বলা হয়, ফুটবল মাঠ, বক্সিং এর রিং বলা হয়, টেনিসের যে গ্রাউন্ডটা হয় টেনিস কোর্ট বলা হয়। এবার টেনিসের মধ্যে সব থেকে বড় 4টি প্রতিযোগিতা হচ্ছে এই 4টি, যেগুলোকে গ্র্যান্ড স্লাম বলা হয়। তো এই 4টি গ্র্যান্ড স্লাম যে মাঠগুলোর কালার যদি দেখো বা কিভাবে তৈরি হয়, বিভিন্ন পদ্ধতি তৈরি করা হয়। তো সিনথেটিক হার্ড কোর্ট আছে, গ্রাস কোর্ট রয়েছে, ঘাসের মাঠ, ক্লে কোর্ট, কাদা মাটি মানে শক্ত মাটি, লাল মাটি, এরকম কোর্ট আছে। উত্তর হবে এখানে অস্ট্রেলিয়া ওপেন। অস্ট্রেলিয়া ওপেন বছরের শুরুতেই হয়, এই 25শে জানুয়ারিতেই, শেষের দিকে হয়তো শুরু হবে। এটি সিনথেটিক হার্ড কোর্টে খেলা হয়। ফরাসি ওপেন ক্লে কোর্ট, লাল মাঠের কোর্ট থাকে। অস্ট্রেলিয়া ওপেন সবুজ থাকে, ইউএস ওপেন নীল কালার থাকে, দেখবে। এই কোর্টগুলো কি দেখো, ক্লে কোর্ট হচ্ছে ফরাসি ওপেন, এগুলো নোট করে নিয়ে। অস্ট্রেলিয়া ওপেন সিনথেটিক হার্ড কোর্ট, ইউএস ওপেন তোমার আর্কেলিক হার্ড কোর্টে হয়, উইম্বলডন যেটা লন্ডনে হয় গ্রাস কোর্ট বা ঘাসের মাঠে হয়। ঠিক আছে, এইগুলো তোমরা নোট করে নিও, পরীক্ষায় আসে কোশ্চেনগুলো।
এবং উইম্বলডন ওপেন এটা সব থেকে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম এই চারটির মধ্যে। কোশ্চেন নাম্বার 24, ন্যাবার্ড। ন্যাবার্ড হচ্ছে গ্রামীণ কৃষি ব্যাংক। ওকে, তো এই ন্যাবার্ড এর সদর দপ্তর কোথায় আছে? ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982-তে, 1982 সালে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি মুম্বাইয়ে রয়েছে এর হেডকোয়ার্টার। কোশ্চেন নাম্বার 25, এটা তোমাদের সেই আগের দিনের কোশ্চেন নাম্বার সেট নাম্বার 4 এর হোমওয়ার্ক ছিল। ব্যাস সম্মান প্রদান করে কে কে বিড়লা ফাউন্ডেশন, এটা ছিল, এটা হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের। কোশ্চেন নাম্বার 26, তো 26টি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই নোট করবে। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে যারা কানেক্ট ছিলে, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো খুব ভালো করে। ওকে, টাটা, বাই।